আজকে ভেক্টরে আমরা ষষ্ঠ পর্ব 6 পার্ট আমরা শুরু করতে চলেছি। ভেক্টরে মোটামুটি সবগুলোই হয়ে গেছে, দুটো পার্ট আমাদের বাকি আছে, একটা নদীতে নৌকার গতি এবং একটা প্রাসের গতি। নদীতে নৌকার গতি বিষয়টা একটু অন্যরকম, অনেকে ঠিক ভালো এটা বুঝতে পারে না। আমি ঠিক করেছি এটা আমি 4টে পার্টে বলবো। কি কি? প্রথমে বলবো স্রোতের বেগ না থাকলে কি হবে। ওকে, যদি স্রোতের বেগ না থাকে, লক্ষ্য করো, স্রোতের বেগ না থাকলে কি হবে। যদি স্রোতের বেগ না থাকলে কি হবে, আমি সেই কেসটা একদম প্রথমে করবো। লক্ষ্য করো, এখানে আমাকে একটু ধরে নিতে হবে। আমি ধরলাম একটা নদী, ওকে, যেই নদীটা কতটা চওড়া, আমি ধরুন ডি। ওকে, ডিটা নদীর চওড়া, ডিটা কি নদীর প্রস্থ বা তুমি চওড়াও লিখতে পারো। এবং এই নদীতে কি থাকবে, একটা স্রোত থাকবে, আমি ধরছি স্রোতের বেগ ইউ ভেক্টর এদিকে, এবং একটা নৌকা, যে নৌকাটা নদীকে পার হবে আড়াআড়ি দিকে, তার বেগ থাকবে ভি। ইউটা কার বেগ, স্রোতের বেগ, বেগ ভিটা কার বেগ, নৌকার বেগ, নৌকার বেগ। লক্ষ্য করো, কি ধরলাম, আমি খুব সিম্পল ধরলাম যে ডি প্রস্থ সম্পন্ন কোন একটা নদী স্রোতের বেগ ইউ ভেক্টর দিয়ে ডিনোট করছি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এবং ওই নদীর আড়াআড়ি দিকে একটি নৌকা গতিশীল হচ্ছে, যে নৌকার গতিবেগ ভি, যে নৌকার গতিবেগ ভি। যদি স্রোতে কোনো বেগ না থাকে কি হবে, স্রোতের বেগ না থাকলে এই নৌকাটা পুরো আড়াআড়ি দিকে পুরো পার হবে, নদীটা পার হবে। নদী পার হতে কত সময় লাগবে, তখন সময় লাগবে আমি টি ধরি, কত ডি দূরত্ব পার হচ্ছে কি বেগে, ভি বেগে, দূরত্ব বা গতিবেগ কি লাগবে, টি সমান কত হবে, টি সমান হবে ডি বাই ভি। অতএব তখন সময় লাগবে টি সমান ডি বাই ভি। কখন, যখন স্রোতের কোনো বেগ থাকবে না, তখন টি ইকুয়াল টু ডি বাই ভি, এই সময়ে নদী পার হবে। এবারে যদি স্রোতের বেগ থাকে, আমি ধরছি স্রোতের একটা বেগ আছে, যে বেগটা ইউ, তখন কি হবে। যদি স্রোতের বেগ থাকে, খুব সিম্পল, স্রোতের বেগ আছে এবং নৌকার বেগ আছে, তো নৌকাটা কোন দিকে যাবে, নৌকাটা এদের যে লব্ধি, দুটো বেগের যে লব্ধি, ইউ ভেক্টর ভি ভেক্টর নিয়ে সামুদ্রিক আঁকলাম, এর যে লব্ধি, এই লব্ধি ধরলাম আমি এই কর্ণ, এই লব্ধি কি দিয়ে নাম দেওয়া যায়, অনেক বইতে ডব্লু দিয়ে দেয়, ডব্লু দিলাম, ডব্লু। এই ডব্লু দিয়ে কিন্তু তখন নৌকাটা গতিশীল হবে, এবং নৌকাটা এখান থেকে এদিকে ভি বেগের আর এইদিকে, আর এটা ধরছি এখান থেকে গিয়ে নৌকাটা ঠিক এখানে গিয়ে উঠবে। এখন আমি সুবিধার জন্য একটু নাম দিই, ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো ধরি, এবং সোজা আড়াই দিকে এ বিন্দু থাকা উচিত, এটা বি বিন্দু। লক্ষ্য করো, নৌকাটা কিন্তু এই দিকে আমি চালনা করছি আড়াই দিকে, ও থেকে এ বিন্দুর দিকে, কিন্তু নৌকাটা কোথায় উঠবে, নৌকাটা এখান থেকে গিয়ে বি বিন্দু দিকে নৌকাটা উঠবে। মাথায় রাখবে, বি বিন্দু দিকে নৌকাটা উঠবে। কেন উঠবে, যেহেতু লব্ধি বেগ কিন্তু বি বিন্দু অভিমুখে, লব্ধি বেগ ডব্লু ভেক্টর, যেটা কিন্তু নৌকাটাকে বি বিন্দুতে গিয়ে তুলবে। তার কারণ নৌকার একসঙ্গে দুটো বেগ থাকবে, একটা থাকবে নৌকার নিজস্ব বেগ আড়াই দিকে, একটা থাকবে স্রোতের বেগ, সে কিন্তু নৌকাটাকে স্রোতের অভিমুখে কিছুটা সরিয়ে নিয়ে যাবে। এবং যখন নৌকা নদী পার হবে, তখন নৌকা কিন্তু এ বিন্দু পরিবর্তে বি বিন্দু থেকে উঠবে, অর্থাৎ নৌকা কিন্তু আড়াই দিকে ও থেকে এ দূরত্ব যাবে, এবং পাশের দিকে এ থেকে বি দূরত্ব নৌকা অতিক্রম করবে। তো এই যে কেস, এটাকে কি লিখবো, স্রোতের বেগ থাকলে, সেক্ষেত্রে কি হবে সেই কেস।
দেখি। তাহলে তাহলে এক্ষেত্রে নৌকার যে লব্ধি বেগ কত হবে, লিখতে হবে ডব্লিউ সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এবং মনে করি এই লব্ধি যে বেগ ডব্লিউ ভেক্টর, এটি আর আর দিক ভি এর সঙ্গে আমি একটা কোণ নিচ্ছি, এটা মনে করি এই কোণটা আমি নিচ্ছি এক্ষেত্রে আলফা, আলফা কোণে আনত আছে, অর্থাৎ আর আর দিকের সঙ্গে নৌকার যে লব্ধি বেগ সেটা আলফা কোণে আছে। তো এক্ষেত্রে আমি লিখতে পারবো কি, টেন আলফা ইজিক্যাল টু, লিখতে পারবো এটা, এটা মানে ইউ বাই ভি, টেন আলফা ইকুয়াল টু ইউ বাই ভি। অতএব আমি আর আর দিকের সঙ্গে আলফা কোণে এটা লব্ধি বেগ, সেই বেগটা থাকবে, ডব্লিউ বেগটা থাকবে, টেন আলফা ইকুয়াল টু ইউ বাই ভি আমি পাবো। এবং এক্ষেত্রে নদী পার হতে প্রয়োজনীয় সময় কত সময় লাগবে লক্ষ্য করো। আমি যদি টাইমটাকে টি ধরি, কত লাগবে, টাইমটা লাগবে এক্ষেত্রে নদী পার হচ্ছে কোন বেগের জন্য, ভি বেগের জন্য। আর ইউ বেগের জন্য কি হচ্ছে, নৌকাটা স্রোতের দিকে এর থেকে বি বিন্দুতে এগিয়ে যাচ্ছে। নদী পার হওয়ার জন্য কত দূরত্ব অতিক্রম করছে, ডি দূরত্ব, কত বেগে অতিক্রম করছে, ভি বেগে। অতএব ডি দূরত্ব অতিক্রম করছে ভি বেগে, আমরা জানি সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। অতএব এক্ষেত্রে কিন্তু সময় হবে টি ইকুয়াল টু ডি বাই ভি। লক্ষ্য করো, স্রোতের বেগ না থাকলে সেক্ষেত্রেও টাইম লাগছে টি ইকুয়াল টু ডি বাই ভি, স্রোতের বেগ থাকলেও সেক্ষেত্রে সময় লাগছে টি ইকুয়াল টু ডি বাই ভি। পার্থক্য কি, স্রোতের বেগ না থাকলে কি হচ্ছে, নৌকাটা সোজা ও বিন্দু থেকে সোজা গিয়ে উঠছিল, আর স্রোত থাকলে নৌকাটা ও বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে উঠছে। অর্থাৎ নৌকার একটা স্রোতের দিকে কিন্তু একটা গতিবেগ, স্রোতের দিকে গতিবেগ থাকার জন্য স্রোতের দিকে নৌকাটা কিছুটা পথ অতিক্রম করছে। কত পথ, এবি। এবি পথ কত হবে সেটা আমি এরপরে বার করব। এবার লক্ষ্য করো, তাহলে ন্যূনতম সময়ে যদি নদী আমি পার করতে চাই তাহলে কি করতে হবে, ন্যূনতম সময় নদী পার করতে গিয়ে, ওকে, লক্ষ্য করো সেক্ষেত্রে ন্যূনতম সময় নদী পার করতে কি হবে, নৌকাটা কতটা দূরত্ব যাবে এ থেকে বি এর দিকে, এবং সেক্ষেত্রে কত সময় লাগবে সেটা আমি নেক্সট আলাদা মুছে দিয়ে নতুন করে করছি। লক্ষ্য করো, আমি একটা চিত্র বলে এঁকেছি যে নদী আছে, নদীর যে চওড়া বা প্রস্থ সেটা আগের মতোই আছে ডি। ও বিন্দু থেকে কোনো একটি নৌকা ভি বেগে গতিশীল। আগের ক্ষেত্রে কি করেছিলাম, আগের ক্ষেত্রে আমি ভিটাকে আমি এই দিকে দেখিয়েছিলাম যে ভিটা নৌকাটা আর আর দিকের সঙ্গে গতিশীল ছিল। তো সবসময় তো নৌকা আর আর দিকের সঙ্গে গতিশীল নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে, আমি ধরলাম নৌকাটা স্রোতের যে দিক এই দিকের সঙ্গে, এই ইউ ভেক্টর স্রোতের বেগ, স্রোতের দিকের সঙ্গে নৌকাটা থিটা কোণে গতিশীল। যদি থিটা ইকুয়াল 90 হয় তখন আগের ক্ষেত্রে হবে, আগের কেসটা চলে আসবে। থিটা কোণে নৌকাটা গতিশীল কত বেগে, ভি বেগে, এই ভি। নৌকাটা নদীর যেদিকে স্রোত যাচ্ছে স্রোতের দিকের সঙ্গে থিটা কোণে নৌকাটা গতিশীল, এবং কি বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে ভি এর দুটো উপাংশ পাবো আমরা, একটা পাবো কি, ভি কস থিটা, কোন দিকে থাকবে এটা, স্রোতের দিকে, ভি কস থিটা। যে কি করবে, যে কিন্তু নৌকাটাকে এই দিকে টেনে আনতে সাহায্য করবে। ইউ তো টেনে আনবেই, তার সঙ্গে ভি কস থিটা সেও এর সঙ্গে যোগ দেবে। ইউ এবং ভি কস থিটা মানে লিখতে পারবো ইউ প্লাস ভি কস থিটা, এই দুটো বেগ কিন্তু নৌকাটাকে ও বিন্দু থেকে এই দিকে স্রোতের দিকে অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে সাহায্য করবে। অপরদিকে নৌকাটাকে নদী পার কে করাবে, ভি সাইন থিটা। ভি সাইন থিটা বেগের যে উলম্ব উপাংশ সেটা কিন্তু নৌকাটাকে নদী পার করতে এক্ষেত্রে সাহায্য করবে। তাহলে আমি খুব এক কথা বলতে পারি যে আমরা ধরলাম কি, নৌকাটা ভি গতিবেগে স্রোতের অভিমুখের সঙ্গে থিটা কোণে গতিশীল, এবং স্রোতের বেগের অভিমুখে, এই বেগের অভিমুখে উপাংশগত ভি কস থিটা, এবং স্রোতের লম্ব দিক বরাবর উপাংশ ভি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত হবে, টি সমান দূরত্ব বাই গতিবেগ, কত গতিবেগ, ভি সাইন থিটা, ভি
সাইন থিটা। লক্ষ্য করো আগে কিন্তু ইকুয়েশন ছিল টি ইকুয়াল টু ডি বাই ভি, এখন পাচ্ছি কি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন থিটা। লক্ষ্য করো এটা, ওকে। এবং এর সঙ্গে কি ওই সময় নৌকাটা কি হবে, স্রোতের অভিমুখে কিছুটা দূরত্ব যাবে। ওই সময় নৌকাটা স্রোতের অভিমুখে কিছুটা দূরত্ব যাবে, কিন্তু স্রোতের অভিমুখে অতিক্রান্ত দূরত্ব কত, এবি। এবি স্রোতের অভিমুখে অতিক্রান্ত দূরত্ব যদি এবি ধরি, এবি কত হবে, খুব সিম্পল, দূরত্ব ইকুয়াল কত হবে, আমরা কি জানি, বেগ ইনটু সময়। ওকে, বেগ ইনটু সময়। স্রোতের অভিমুখে বেগ কি আছে, একটা স্রোতে বেগ আছে ইউ, আর তার সঙ্গে কে যোগ হচ্ছে ভি কস থিটা, আর টাইম কত নিচ্ছে, টি টাইম। যে টাইমে নৌকাটা নদী পার হচ্ছে সে টাইমে কিন্তু এইদিকে আসার ও সুযোগ পাচ্ছে বা এইদিকেও আসতে পারছে। তাহলে মান বসিয়ে দিই আমরা, ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টি কত, ডি বাই ভি সাইন থিটা। খুব সিম্পল পাচ্ছি, এ বি ইজ ইকুয়াল টু কত, আর পাচ্ছি ইউ প্লাস ভি কস থিটা ইন্টু ডি বাই ভি সাইন থিটা। ওকে, এখন নদী পার হওয়ার জন্য এই যে টাইম, এই টাইমটা এটা মিনিমাম কখন হবে, লক্ষ্য করো, এটা কিন্তু ন্যূনতম সময় নদী পারাপার, এটা মিনিমাম কখন হবে, এর মিনিমাম হবে টি সর্বনিম্ন হবে, খুব সিম্পল, যখন নিচেরটা ম্যাক্সিমাম হবে সাইন থিটা, কখন, যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে, মানে 1 হবে, মানে সাইন 90 হবে বা থিটা সমান 90। কখন, অর্থাৎ যখন থিটা সমান 90 হবে তখনই কিন্তু এই যে সময় এটা মিনিমাম হবে। অর্থাৎ তখন যে সময় মিনিমাম, টি মিনিমাম কত হবে, ডি বাই ভি সাইন 90 ইজ ইকুয়াল টু ডি বাই ভি। এটা কিন্তু এর আগের যে কেস সেটা, অর্থাৎ সেক্ষেত্রে চিত্র কি হবে, সেক্ষেত্রে চিত্র হবে এই নদী ডি চওড়া, কি হবে, নৌকাটা এই গতিশীল হবে, এই কোণটা থিটা ইকুয়াল টু 90, এইদিকে স্রোত থাকবে, এদিকে নৌকা গতিশীল হবে, কিন্তু নৌকা কোন দিকে উঠবে, নৌকা কিন্তু উঠবে তখন কোন দিকে, এদের যে লব্ধি, এদের যে লব্ধি সেই দিক বরাবর নৌকা কিন্তু উঠবে, লব্ধি সেই দিক বরাবর, সে উঠুক, কিন্তু এক্ষেত্রে কিন্তু টাইমটা সব থেকে কম লাগবে। টাইম কত লাগবে, টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন 91 হবে, ডি বাই ভি। আগের কেস সেটাই কিন্তু ন্যূনতম সময় নদী পারাপার, অঙ্ক দিয়ে বুঝতে গেলে আমাকে পুরোটাই করতে হবে, কেন 90 ডিগ্রিতে গেলে টাইমটা কম লাগবে সেটা কিন্তু এখান থেকেই খুব ভালো বুঝতে পারা যায়। নেক্সট আমি করব ন্যূনতম দূরত্বে নদী পারাপার। নেক্সট অনেক কি লাগবে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। আমি কি চাইছি, আমি চাইছি এই ও বিন্দু, এখান থেকে নৌকাটাকে আমি চাইছি যেন সোজা এই দিয়ে যেন এই ওঠে। ওকে, নৌকাটাকে এখান থেকে চালনা করে আমি এই বিন্দুতে তুলতে চাইছি। তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু স্রোতের কিন্তু এটা বেগ থাকবেই সবসময় ইউ। তাহলে আমাকে নৌকাটাকে এমনভাবে চালনা করতে হবে যাতে করে সেই নৌকার বেগ ভি এবং স্রোতের বেগ ইউ, এই দুটি লব্ধি আমার যেন ঠিক এই দিক বরাবর হয়। অর্থাৎ ওই ভি ভেক্টর এবং ইউ ভেক্টর, এই দুটি ভেক্টর নিয়ে এমন একটা সামন্তরিক আমি তৈরি করতে পারি যে সামন্তরিকের কর্ণ যেন ঠিক এই নদীর আড়াআড়ি দিক বরাবর বা লম্ব দিক বরাবর হয়। লক্ষ্য করো, আমি মনে করলাম আমি এইদিকে নৌকাটাকে চালনা করছি, লক্ষ্য করো এটা নিয়ে আমি যদি সামন্তরিক আঁকি, আমি যদি এটাকে সামন্তরিক আঁকার চেষ্টা করি, এই তো এটা কি হবে, এটা হবে ওর লব্ধি, ভি ভেক্টর এবং ইউ ভেক্টর লব্ধি কত হবে, ডব্লিউ ভেক্টর, যেটি কিনা কাজ করছে পুরো লম্ব দিক বরাবর। অতএব নৌকাটাকে ও বিন্দু থেকে এ বিন্দুতে
নিয়ে যাচ্ছে, এই পথ সব থেকে মিনিমাম, কারণ ও এ মানে ডি, সব থেকে এই পথটা মিনিমাম। তাহলে লক্ষ্য করো, যে কোনো দিকে চালনা করলে নিশ্চয় হবে না, আমাকে নির্দিষ্ট একটা কোণ করে চালনা করতে হবে। আমি মনে করি, আচ্ছা এই কোণটা আমি এই কোণে নিচ্ছি, অনেক বইতে এই কোণটা থাকে, বাট আমি এই কোণটা নিই। ওকে, এই কোণটা অঙ্ক সময় অনেক ক্ষেত্রে এই কোণটাই উল্লেখ করে। আমি মনে করলাম এটা ফাই দিচ্ছি, আমি মনে করলাম যে নৌকাটাকে নদীর লম্ব সঙ্গে বা নদীর আড়াআড়ি দিকের সঙ্গে ফাই কোণে স্রোতের বিপরীত দিকে চালনা করতে হবে। তাহলে কি হবে, ভি ভেক্টর এবং ইউ ভেক্টর এদের লব্ধি কত হবে, এদের লব্ধি ডব্লিউ ভেক্টর হবে এমন দিকে যেটা ঠিক নৌকাটাকে আড়াআড়ির দিকে টেনে নিয়ে যাবে। তাহলে এদিকে কত হবে, এদিকে হবে এটা ভি এর মান কত হবে, ভি কস ফাই, এইদিকে ভি সাইন ফাই, কত হবে ভি সাইন ফাই। লক্ষ্য করো, যদি ভি সাইন ফাই এর চেষ্টা করছে নৌকাটাকে স্রোতের বিপরীত দিকে টেনে আনতে, ইউ চেষ্টা করছে স্রোতের দিকে টেনে নিয়ে যেতে। যদি ভি সাইন ফাই এবং ইউ দুটি সমান হয়, তাহলে কিন্তু নৌকা স্রোতের দিকে বা বিপরীত দিকে কোনো দিকে যাবে না, নৌকা নদীর স্রোতের সাপেক্ষে স্থির থাকবে। বা লিখতে পারবো সাইন ফাই ইজ ইকাল টু ইউ বাই ভি, বা ফাই ইজ ইকাল টু সাইন ইনভার্স ইউ বাই ভি। আমরা এখান থেকে পেয়ে যাব নৌকাটাকে স্রোতের দিকের নৌকাটাকে নদীর আড়াআড়ি দিকের সঙ্গে কত ডিগ্রি কোণে চালনা করলে আমরা নৌকাটাকে সোজা একদম মিনিমাম ডিস্টেন্সে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে পারবো, সেই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখন এক্ষেত্রে সময় কত লাগবে, এক্ষেত্রে সময় লাগবে, আমি এটাকে টি ড্যাশ লিখছি, দূরত্ব বাই ওইদিকে গতিবেগ, তোমরা ভি কস ফাই লিখতে পারো, এটাও লিখতে পারো। ওকে, বা আমরা আরেকটা নিয়মে করতে পারি, সময় টি ড্যাশ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ কত আছে ওইদিকে ডব্লিউ, দূরত্ব বাই গতিবেগ ডব্লিউ, তো ডব্লিউটা কি লব্ধি বেগ। ওকে, আর ডব্লিউর মান কত, তো ডব্লিউ মান কত হবে, লক্ষ্য করো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজ কি হচ্ছে, এটা ভি ভেক্টর, মানে আমি লিখতে পারি, লক্ষ্য করো এইদিকে এটা ভি ভেক্টর, এটা আমি এখান থেকে এটাকে ভি ভেক্টর লিখতে পারি, কারণ এটার সঙ্গে এটা সমান ভেক্টর। তো ইউ ভেক্টর ভি ভেক্টর, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এই তো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান কি হচ্ছে ডব্লিউ ভেক্টর। তো এক্ষেত্রে এই যে সমকোণী ত্রিভুজ এর অতিভুজ কোনটা, ভি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা পাবো ডব্লিউ স্কয়ার সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, বা ডব্লিউ সমান রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো আমি যদি এই মানটা এখানে পুট করে দিই, তাই পাবো কি ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, অতএব পাবো টি ড্যাশ সমান ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা। ওকে, তাহলে যদি অ্যাঙ্গেল বার করে করো তো এটা দিয়ে করতে পারো, অ্যাঙ্গেল না বার করলে আমরা তখন এটা দিয়ে করবো। তো এটা হলো নদীর বিভিন্ন কেস বা বিভিন্ন ক্ষেত্র। নেক্সট আমরা আসবো প্রাসের গতির বিভিন্ন বিষয় নিয়ে। নেক্সট আমরা এসছি প্রাসের গতি। এখন প্রাসের গতি খুব ফার্স্ট জানতে হবে প্রাস কাকে বলে, প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল কাকে বলে। একদম সংজ্ঞা যদি বলি, সংজ্ঞা খুব সিম্পল, যে পৃথিবী থেকে বা মাটি থেকে বা ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো ছাদ, কোনো বিল্ডিং, কোথাও থেকে কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুকে আমরা কি বলবো, আমরা প্রাস বলতে পারি। ওকে, এই প্রাসের গতি আলোচনা করতে গিয়ে কিছু সংজ্ঞা প্রথমে একটু আমাদের জেনে নিতে হবে। একদম ফার্স্ট লাগবে প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দু লক্ষ্য করো, এই ও বিন্দু, ও বিন্দুকে কি বলবো আমরা, এটা কি বলবো, প্রক্ষেপ বিন্দু। কেন, এই বিন্দু থেকে বা যে বিন্দু থেকে প্রাস প্রক্ষিপ্ত হয় সেই বিন্দুকে বলবো আমরা প্রক্ষিপ্ত বিন্দু বা প্রক্ষেপ বিন্দু। এখান থেকে একটা বস্তুকে ছুড়লাম, প্রাস প্রক্ষিপ্ত হলো। নেক্সট লাগে প্রক্ষেপ বেগ, আমরা ইউ দিয়ে লিখেছি, প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ কাকে বলবো, যে প্রারম্ভিক বেগে বা যে প্রাথমিক বেগে প্রাস প্রক্ষিপ্ত হয় সেই বেগকে আমরা বলবো প্রক্ষিপ্ত
বেগ বা প্রক্ষেপ বেগ। নেক্সট লাগে আমাদের প্রক্ষেপ কোণ। আমি থিটা নিয়েছি, অনেক বইতে আলফা থাকে, কোনো বইতে ফাই থাকে, বলে এটাকে প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। প্রক্ষেপ কোণ, এই প্রক্ষেপ কোণ আমি কাকে বলবো? অনুভূমিক তলের সঙ্গে যে কোণে ব্রাশকে প্রক্ষিপ্ত করা হয় বা প্রক্ষেপ হয় তাকে বলা হয় প্রক্ষেপ কোণ। এটা কিন্তু অনুভূমিকের সঙ্গে সবসময় এই অ্যাঙ্গেলটা মাপা হয়। নেক্সট আমরা বলতে পারি প্রক্ষেপ পথ। প্রক্ষেপ পথ দেখতে পাচ্ছ, এই প্রক্ষেপ পথ। প্রক্ষেপ পথ কাকে বলবো? যে ব্রাশের গতি যে বক্রপথে হয় তাকে বলা হয় ব্রাশের প্রক্ষেপ পথ। নেক্সট আমরা বলতে পারবো প্রক্ষেপ সীমা। ওকে, প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা কাকে বলবো? লিখবো আমরা আর দিয়ে। ওকে, লিখবো কি আমরা এখানে ক্যাপিটাল আর দিয়ে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা কাকে বলবো? যে প্রক্ষেপ বিন্দুগামী, ওকে, প্রক্ষেপ বিন্দুগামী অনুভূমিক তলের ওপর প্রক্ষিপ্ত বস্তুটি যে বিন্দুতে পতিত হয় প্রক্ষেপ বিন্দু থেকে সেই বিন্দু দূরত্বকে বলা হবে প্রক্ষেপ সীমা। এখান থেকে বস্তু ছুড়লাম, বস্তু প্রক্ষেপ করলাম, বস্তু এখানে এসে পড়লো, আমার নাম দিলাম মনে করতে এটা এ। তো এখান থেকে এই যে দূরত্ব এটাকে বলবো আমরা প্রক্ষেপ সীমা, রেঞ্জ অফ দা প্রজেক্টাইল। নেক্সট লাগবে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা, একটা ব্রাশকে তুললে এই ব্রাশ গতিপথের সব থেকে ম্যাক্সিমাম কতটা উঠছে, দেখো আস্তে উপরে উঠছে, উপরে উঠছে, একদম ম্যাক্সিমাম উঠলো, আবার নেমে যাচ্ছে। এই ম্যাক্সিমাম কতটা উঠবে মাটি থেকে, এই ভূমি থেকে, তাকে বলবো কি সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। নেক্সট অন লাগে চলনকাল বা অনেক বই থাকে উড্ডয়নকাল, ওকে, বা টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, ওকে, এটা ম্যাক্সিমাম হাইট, এটা টাইম অফ ফ্লাইট, চলনকাল বা উড্ডয়নকাল। কি হলো? যে যখন আমি প্রক্ষেপ বিন্দু থেকে কোনো প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক তলের উপর ওই ব্রাশ, এইখান থেকে অনুভূমিক তলের উপর ওই ব্রাশ বস্তুটা পড়তে যে সময় লাগবে তাকে বলবো আমরা উড্ডয়নকাল। সংজ্ঞা কি বলবো? প্রক্ষেপ বিন্দু থেকে প্রক্ষেপ বিন্দুগামী অনুভূমিক তলের ওপর এসে পড়তে ব্রাশটির যে সময় লাগে তাকে বলা হয় উড্ডয়নকাল বা চলনকাল। কি বলবো? চলনকাল বা উড্ডয়নকাল। ওকে, আমাকে কিন্তু অ্যাকচুয়ালি এই তিনটে রাশির আমাকে রাশিমালা ফার্স্ট বার করতে হবে। আর কত হবে, এইচ কত হবে এবং পি কত হবে, কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ ইউ অ্যান্ড থিটা। তার কারণ কি, সাপোজ একটা বস্তুকে ছুড়লাম, ওকে, তা আমি তো হঠাৎ করে ফিতে নিয়ে গিয়ে মাপতে পারবো না যে বস্তু কত করে গিয়ে উঠছে বা বস্তুটা কোথার থেকে কোথা দিয়ে গিয়ে পড়ছে। ওকে, খুব ভালো একটা উদাহরণ দিয়ে বলি, মিসাইল আমি একটা দেশ, একটা কান্ট্রি তুললো, এক জায়গাতে তুললো আর এক জায়গায় গিয়ে পড়লো। তা মিসাইলগুলো মাটির থেকে সর্বাধিক কত হাইটে উঠবে, সর্বাধিক কত দূরে গিয়ে পড়বে এবং পড়তে কত টাইম নেবে, সেইগুলো ক্যালকুলেশন কিন্তু এই ব্রাশের গতির মতো এই দিয়েই করা হয়। কারণ মিসাইল উঠলো গিয়ে পড়লো, তো কত ওপরে দিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম বার করতে হতে পারে, কত টাইম লাগে চলনকাল বা উড্ডয়নকাল, এবং কত দূরে গিয়ে পড়ছে ম্যাক্সিমাম যে রেঞ্জ সেটা কিন্তু এখান থেকে বার করতে হয়। নেক্সট আমি এই এইচ আর এবং টি, আমি এই তিনটে রাশির নেক্সট আমি বার করবো। ওকে, তাহলে এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কি বলবো? ধরা যাক কোনো একটা ব্রাশকে ও বিন্দু থেকে ইউ প্রক্ষেপ বেগে অনুবেগের সঙ্গে থিটা প্রক্ষেপ কোণে প্রক্ষিপ্ত করা হলো। তাহলে এই যে প্রক্ষেপ বেগ তার অনুভূমিক উপাংশ কত হবে? ইউ কস থিটা এবং উলম্ব উপাংশ ইউ সাইন থিটা। তাহলে ব্রাশে কিন্তু দুটো গতি বর্তমান, একটা অনুভূমিক গতি যে গতির জন্য ও বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছে, এবং একটা উলম্ব গতি যেটা কিন্তু আস্তে আস্তে বস্তুটা ওপরে উঠছে, বাট ওপরে ওঠার সময় এখান থেকে এই পর্যন্ত ওর মন্দন হচ্ছে, বেগ আস্তে আস্তে কমতে কমতে এই বিন্দুতে বেগ 0 হচ্ছে, তারপরে বেগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং কোন বিন্দুতে বেগ কোন দিকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে লক্ষ্য করো। এখানে থাকলে একটা অনুবেগ এদিকে থাকবে, উলম্ব বেগ থাকবে এদিকে, এখানে থাকবে
অনুভূমিক এই দিকে, উলম্ব ওপরে। এখানে অনুভূমিক থাকবে এই দিকে, উলম্ব ওপরে। এখানে অনুভূমিক বেগ থাকবে এই দিকে, বাট উলম্ব বেগ কত হবে তখন? আমি এটা উলম্ব বেগ ভি ধরছি, 0, কারণ ওপরে কোনো বেগ নেই। তারপরে কি হবে? বস্তুটা আবার বেগ, উলম্ব বেগ উল্টে যাবে, বস্তু নিচে নামবে, বাট এদিকে বেগ থাকবে, নিচে নামবে, এদিকে বেগ থাকবে, নিচে নামবে, এদিকে বেগ কিন্তু থেকে যাবে। ওদের বলতে পারি অনুভূমিক দিকে ইউ কস থিটা বেগে ও কিন্তু একটা সমবেগে গতিশীল হচ্ছে, আর ওপরের দিকে অর্ধেক পথ, অর্ধেক সময় ধরে অপর দিকে বেগ কমতে কমতে শূন্য হচ্ছে, তারপরে আবার বেগ বাড়তে বাড়তে যে বেগে প্রকৃত হয়েছিল উলম্ব দিকে সেই বেগই আবার এই বিন্দুতে ও পড়ছে। তো আমাকে কিন্তু এই এইচ, আর এবং টি তিনটে রাশি বার করতে হবে। আমি নেক্সট করছি। কি লিখলাম? সর্বাধিক উচ্চতা এইচ নির্ণয়। কি লিখলাম? বস্তুর উলম্ব গতি বিবেচনা করে পাই, কারণ বস্তু এক্ষেত্রে উলম্ব দিকে উঠছে, উলম্ব দিকে বস্তু উলম্ব গতি বিবেচনা করে পাই। কোন সূত্র ইউজ করবো আমরা? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, এই সূত্র অনুযায়ী। সূত্র ছিল প্লাস দিয়েছিল, ওকে, মাইনাস বন্ধন হলে হবে। তাহলে লক্ষ্য করো উলম্ব দিকে প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা। উলম্ব দিকে লক্ষ্য করো, উলম্ব দিকে বস্তু উঠছে, আস্তে আস্তে উঠছে, যত উঠছে বস্তু বেগ কমছে, কমতে কমতে বেগ 0 হয়ে গেল। তাহলে উলম্ব দিকে প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা। অন্তিম বেগ, বেগ 0 হয়ে গেল, একদম ম্যাক্সিমাম বিন্দুতে বেগ, উলম্ব দিকে বেগ 0। তখন উলম্ব দিকে সর্বাধিক বেগ কত? 0। অর্থাৎ লিখতে পারবো 0 স্কোয়ার, অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা স্কোয়ার। ত্বরণ না মন্দন? মন্দন, তোর বেগ আস্তে আস্তে কমছে। অবিকর্ষীয় বিপরীত দিকে এখানে ত্বরণ কত? অবিকর্ষীয় ত্বরণ জি, অবিকর্ষীয় ত্বরণ কত হাইট উঠলো? এইচ। বাকি লিখতে পারবো 2gh ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বা এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা কি হলো? এটা কিন্তু হলো আমার সর্বাধিক হাইট বা এইচ তার রাশিমালা। আমি লিখে রাখছি এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g মেটাপ্লাম। তাহলে এর সর্বাধিক মান কখন হবে? এইচ সর্বাধিক হবে কখন? যখন সাইন থিটা সর্বাধিক হবে, মানে 1 হবে, মানে সাইন 90 হবে, মানে থিটা ইকুয়াল টু 90 হবে। অতএব যদি কোনো একটা বস্তুকে সোজা তোলা হয় একদম উলম্ব দিকে, অর্থাৎ এই কোণটা কত? থিটা ইকুয়াল টু 90, থিটা ইকুয়াল কত? 90, তখন ওই বস্তু সব থেকে বেশি হাইট উঠবে। ওকে, সর্বাধিক হাইট কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 90, আর তখন মান কত হবে? এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই 2g। কেন? যেহেতু সাইন 90 মানে সাইন 91, সাইন স্কোয়ার 91 হবে, ইউ স্কোয়ার বাই 2g। অর্থাৎ সর্বাধিক হাইট হবে এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 2g। নেক্সট আমি বার করব উড্ডয়নকাল বা চলনকাল। নেক্সট কি করলাম? চলনকাল বা উড্ডয়নকাল নির্ণয়। এক্ষেত্রে কি করলাম? একই বস্তুর উলম্ব গতি বিবেচনা করে পাই। এখানে একটু লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু উলম্ব দিকে বস্তুর সরণ কত? 0। এক্ষেত্রে কি সূত্র নেব? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র অনুযায়ী। হাতে লেখা কিন্তু খারাপ, একটু প্রত্যেকে বুঝে নিও। আচ্ছা, লক্ষ্য করো বস্তু কি হচ্ছে? এই গিয়ে এই পড়ছে, ওকে। তাহলে কি হচ্ছে? উলম্ব দিকে আমি কি করছি? বস্তু উলম্ব গতি বিবেচনা করছি। তাহলে কি হচ্ছে? অপরের দিকে লক্ষ্য করো, অপরের দিকে বস্তু উঠছে, এই উঠছে এদিকে, ম্যাক্সিমাম কতটা উঠলো? কতটা উঠলো ম্যাক্সিমাম? এইচ। এবং তারপরে কিন্তু বস্তু নামছে, লক্ষ্য করো, নামছে, নেমে নেমে আবার কিন্তু মাটি দিয়ে পড়লো। কোথায় পড়লো? মাটি দিয়ে পড়লো। তাহলে কত হলো? অপরে উঠলো কত? অপরের দিকে উলম্ব দিকে সমান কত? এইচ। নিচের দিকে কতটা পড়লো আবার? এইচ। তাহলে যতটা উঠলো ততটাই নামলো, অপরের মানে উলম্ব দিকে রেসপেক্টে এইচ উঠলো, এইচ নামলো। তো উলম্ব দিকে রেসপেক্টে ওর সরণ কত? 0। ওর কিন্তু এটা অনুভূমিক সরণ থাকবে ও থেকে এ পর্যন্ত, এটা অনুভূমিক দিকে, কিন্তু উলম্ব দিকে কোনো সরণ কিন্তু ওর থাকবে না।
যতটা উঠেছে ও কিন্তু ততটাই আবার ওর থেকে নিচে নেমেছে, তাই উলম্ব দিকে বস্তু সঙ্গত হবে শূন্য হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এসের জায়গায় লিখতে পারবো শূন্য, উলম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, টাইম কত নিয়েছি টি, মন্দন মাইনাস হাফ জি টাইম টি, টি স্কোয়ার, বা টি কমন নাও, ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইজ ইকুয়াল টু 0। দুটো রাশি গুণফল শূন্য, অতএব টি ইকুয়াল টু শূন্য হতে পারে, বা ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইকুয়াল টু শূন্য হতে পারে, বা হাফ জি টি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা হতে পারে, বা টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি হতে পারে। তাহলে কি পেলাম, আমি পেলাম উলম্ব দিকে সরণ শূন্য দুটো ক্ষেত্রে হতে পারে, একটা টি ইকুয়াল টু 0, বস্তু না ছুড়লে তো প্রাস হবে কি করে, আর 2 নম্বর টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি, এক্ষেত্রে কিন্তু হতে পারে। ওকে, তো এক্ষেত্রে সর্বাধিক টাইম কত হবে, হ্যাঁ সর্বাধিক সময় হবে কখন, যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে 1, মানে সাইন 90, মানে কি হবে থিটা ইকুয়াল টু 90, তখন কি হবে টি ম্যাক্স কত হবে 2 ইউ বাই জি, টি ম্যাক্স কত হবে 2 ইউ বাই জি, অতএব সর্বাধিক টাইম হবে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু 2 ইউ বাই জি। ওকে, এটা দাগ দিয়ে দিচ্ছি টি ম্যাক্স। ওকে, তাহলে আমি সর্বাধিক উচ্চতা পেলাম, আমি টাইম পেলাম, ওকে চলনকাল পেলাম। এবারে আমরা নেক্সট লক্ষ্য করবো রেঞ্জ অর্থাৎ প্রক্ষেপ সীমা বার করতে। নেক্সট প্রক্ষেপ সীমা বা আর নির্ণয়। লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু বস্তু অনুভূমিক দিকে যাচ্ছে, ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত, তাহলে বস্তুর কি নেব অনুভূমিক গতি বিবেচনা করব, এবং বস্তু অনুভূমিক দিকে কত বেগে যাচ্ছে ইউ কস থিটা বেগে। লক্ষ্য করো এই বেগটা কিন্তু সমবেগ, কোনো ত্বরণ বা মন্দন এই বেগে নেই। অতএব আমরা কি জানি যে দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ কত বেগে যাচ্ছে ইউ কস থিটা ইন্টু সময় টি, আর যে সময় ধরে বস্তুটা অপরে থাকবে সেই সময় কিন্তু অনুভূমিক বেগ বজায় থাকবে, অর্থাৎ চলনকাল বা উড্ডয়নকাল সেই সময় ধরে কিন্তু অনুভূমিক দিকে ইউ কস থিটা বেগ নিয়ে বস্তুটি গতিশীল হবে। তাহলে ইউ কস থিটা ইন্টু টি, টি এর মানটা কি পেয়েছি, টি এর মানটা আমি একটু পেয়েছি 2 ইউ সাইন থিটা বাই জি, লিখে রাখি 2 ইউ সাইন থিটা বাই জি, কি লিখবো 2 ইউ সাইন থিটা বাই জি ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ইউ ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। অঙ্কে একটা সূত্র আছে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, এই সূত্র থেকে আমরা এই মানটা পুট করলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আলটিমেট পাচ্ছি যে প্রক্ষেপ সীমা আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা কি প্রক্ষেপ সীমা আর এর রাশিমালা। তাহলে প্রক্ষেপ সীমা এই যে আর সর্বোচ্চ কখন হবে, সর্বোচ্চ হবে কখন, যখন সাইন 2 থিটা ইকুয়াল টু 1 সাইন 90 হবে, বা 2 থিটা ইকুয়াল টু 90, বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে তখনই কিন্তু এই যে প্রক্ষেপ সীমা সেটা সর্বাধিক হবে, এবং সেই যে সর্বাধিক প্রক্ষেপ সীমা তার মান কত হবে, তার মান হবে এখানে লিখবো আর ম্যাক্স কত হবে ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি, এবং সর্বাধিক যে মান সেটা কি হবে ইউ স্কোয়ার বাই জি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে। ওকে, তাহলে আমরা এইচ পেয়ে গেলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, টি পেলাম 2 ইউ সাইন থিটা বাই জি, আর পেলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। নেক্সট আমরা আসবো প্রাসের প্রক্ষেপ পথের সমীকরণ। এই যে প্রাসটা পড়ছে এই যে গতিপথ,
এই গতিপথের প্রকৃতি কি হয় আমরা সেটা দেখার চেষ্টা করব। লক্ষ্য করো এই যে ইউ বেগে গতিশীল দুটো উপাংশ লিখেছি, ইউ কস থিটা, ইউ সাইন থিটা। এটা এক্স উপাংশ, আমি এটাকে ছোট্ট করে নাম দিচ্ছি ইউ এক্স ইজিক্যাল টু, এটা ওয়াই উপাংশ ইউ ওয়াই ইজিক্যাল টু। এবং এখানে আরেকটা জিনিস মনে করি যে রাশিটির প্রক্ষেপে টি সময় পর, ওকে, ছোট হাতের টি সময় পর বস্তুটি বা রাশিটি কোন একটা অবস্থানে আসলো, আমি মনে করলাম সেই অবস্থানটা এই অবস্থান পি বিন্দু, এবং তার যে স্থানাঙ্ক সেটা এক্স কমা, এটা কত এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তার মানে এই পি বিন্দুটা এক্স অক্ষ থেকে এক্স দূরত্ব আছে, এক্স অক্ষ দিকে এক্স দূরত্ব আছে, ওয়াই দিকে ওয়াই দূরত্ব আছে। ওকে, তাহলে লক্ষ্য করো কি ধরলাম যে টি সময় পরে রাশিটি কোন একটা অবস্থানে আছে এবং সেই অবস্থানটা পি বিন্দু যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে লক্ষ্য করো অনুভূমিক এবং উলম্ব দিকে বস্তুর গতি বিবেচনা করছি, আমি দুটো একসঙ্গে অনুভূমিক দিকে বিবেচনা করছি এবং উলম্ব দিকে বিবেচনা করছি। অনুভূমিক দিকে বিবেচনা করলে আমি কি লিখতে পারবো, কত যাচ্ছে এক্স দূরত্ব, এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এক্স দূরত্ব যাচ্ছে কি গতিবেগে, এই গতিবেগে ইউ কস থিটা গতিবেগে। হ্যাঁ, ইউ কস থিটা কত গতিবেগ, ইউ কস থিটা কত সময় নিচ্ছে, টি সময়, বললাম যে ছোট টি সময় অবস্থান পি, কি লিখতে পারবো, লিখতে পারবো ওক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি। আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন বলে ব্যবহৃত করছি। এবং অপরের দিকে উলম্ব গতির ক্ষেত্রে কি লিখতে পারবো, ওয়াই ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে কিন্তু আমি একটা সূত্র ইউজ করব। কি সূত্র ছিল আমাদের, এস ইকুয়াল টু ইউটি মনে পড়ছে প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র। তো অপরের দিকে উঠছে ওয়াই অক্ষের দিকে উলম্ব গতিতে, তো এস এর জায়গায় ওয়াই লিখছি, ওয়াই কত বেগে যাচ্ছে, প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, ওকে ইউ সাইন থিটা। আমি এক্ষেত্রে ছোটটি মাইনাস হাফ মন্দন কত জি টাইমটা, একই জিনিস আমি ইউজ করেছিলাম উড্ডয়নকাল বার করার সময়, সেক্ষেত্রে আমি বড়টি নিয়েছিলাম এবং আমি যে টাইমটাকে সরি অপরের দিকে যে সরণটা আমি শূন্য নিয়েছিলাম, একই টাইপের জিনিস, বাট এটা অপরের দিকে ডিস্টেন্স উলম্ব দিকে ওয়াই, তাহলে সরণ ওয়াই ইজিক্যাল টু প্রাথমিক বেগ ইউ সাইন থিটা ইন্টু সময় টি মন্দন মাইনাস হাফ এর জায়গায় অভিকর্ষ ত্বরণ জি টি স্কয়ার। ওকে, তাহলে আমি এই যে সমীকরণ, আমি এই সমীকরণটাকে দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ লিখলাম। লিখে কি করলাম, 1 নম্বর সমীকরণ থেকে টি এর মান বার করছি। এবং 1 নম্বর সমীকরণ থেকে কি হবে, টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা। ওকে, এই মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমি এটাকে 2 নম্বর সমীকরণে পুট করছি, কোন মানটা, টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা, কি পাবো, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি ছিল, এটা পুট করবো এক্স বাই ইউ কস থিটা হাফ জি এক্স বাই ইউ কস থিটা তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি লিখতে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু, লিখতে পাবো সাইন থিটা বাই কস থিটা টেন থিটা, ইউটা কাটবে, আমি ওটা কেটে দিলাম, কি থাকবে এক্স টেন থিটা মাইনাস, ওকে মাইনাস কি থাকবে জি লিখলাম বাই 2 ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, এটা এর সঙ্গে কি বলতে থাকবে এক্স স্কয়ার, বলতে হবে এক্স স্কয়ার। এটা কিন্তু মেইন ইকুয়েশন, y is equal to x tan theta minus g by 2 u square cos square theta into x square। লক্ষ্য করো এখানে একটা জিনিস, যে এটা কিন্তু অধিবৃত্ত অঙ্কে আছে, অধিবৃত্তের যে সাধারণ সমীকরণ, ওকে কি ছিল y is equal to কি ছিল অঙ্কে আছে, এটা ax plus bx square, এর সঙ্গে তুলনা করো কি পাচ্ছি, আমি পাচ্ছি এর জায়গায় কি আছে tan theta আছে, এর জায়গায়
আর বি এর জায়গায় কি বসে আছে মাইনাস জি বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। তো বি এর জায়গায় কি বসে আছে এটা। ওকে, বি এর জায়গায় কি বসে আছে মাইনাস জি বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা, এর জায়গায় tan থিটা। এই দুটো কিন্তু এই দুটো এ এবং বি এই দুটো কি প্রাচীর প্রক্ষেপ পথে ধ্রুবক। লক্ষ্য করো, তার কারণ ধ্রুবক কেন, থিটা ধ্রুবক, জি ধ্রুবক, ইউ ধ্রুবক। এই গতিপথের সময় কিন্তু জি ইউ থিটা ধ্রুবক, অর্থাৎ এ এবং বি ধ্রুবক। তাহলে এই ইকুয়েশনে কি হচ্ছে y সমান ax প্লাস bx স্কয়ার, এটা যে আমার সমীকরণ অঙ্কে পেয়েছি, সাধারণ সমীকরণ অঙ্কে আছে, তার সঙ্গে এটা মিলে যাচ্ছে। এই সমীকরণটা কি, এই সমীকরণটা কিন্তু অঙ্কে দেখবে আছে। এই সমীকরণটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ। কার সমীকরণ, অধিবৃত্তের, অধিবৃত্তের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ। যেহেতু এটা একটা অধিবৃত্তের সাধারণ সমীকরণ, তাহলে প্রাসের গতিপথ কি হবে, অতএব প্রাসের গতিপথ কি হবে একটা অধিবৃত্তাকার। অতএব আমরা খুব এক কথা লিখবো, প্রাসের গতিপথ অধিবৃত্তাকার হয়ে যাবে, অধিবৃত্তাকার। ওকে, এটা হলো প্রাসের গতিপথের সমীকরণ এবং তার প্রকৃতি। নেক্সট আমি কিছু স্পেশাল আমি কিছু রাশিমালা বার করছি, অঙ্কের সময় এগুলো খুবই কাজে লাগে। একদম ফার্স্ট লিখলাম গতির যে কোনো মুহূর্তে বা যে কোনো মুহূর্তে প্রাসের গতিবেগ। আমি ধরলাম যে টি সময়ে কোন একটা মুহূর্তে গতিবেগ আমি ধরলাম ভি ভেক্টর সমান ভিএক্স ইন্টু আই টু পি প্লাস ভিওয়াই ইন্টু জি টু পি। ভিএক্সটা কি গতিবেগের এক্স উপাংশ, ভিওয়াইটা গতিবেগের ওয়াই উপাংশ, আই টু পি জে টু পি তোমরা জানো এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে, এগুলো কি একক ভেক্টর। ওকে, তাহলে লক্ষ্য করো গতির একদম যে কোনো মুহূর্তে এক্স অক্ষের দিকে গতিবেগ আমি ভিএক্স লিখেছি। তো ভিএক্স কত হবে, আমি এটাকে অলরেডি ইউএক্স দিয়ে লিখে রেখেছি, কত হবে ইউ কস থিটা, এটা হবে ভিএক্স এর মান। লক্ষ্য করো ভিওয়াই, ভিওয়াই কত হবে, লক্ষ্য করো ভিওয়াই কত হবে, ভিওয়াই কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত ইউআই হবে না। কেন হবে না, কারণ ইউআই গতিবেগটা অপরের দিকে আছে, বাট নিচের দিকে কিন্তু একটা গতিবেগ কনস্ট্যান্ট মানে মন্দন থাকছে নিচের দিকে একটা। ওকে, মন্দন থাকছে কত জি, জি মন্দন থাকছে নিচের দিকে। নিচের দিকে গতিবেগ কত হবে মন্দন ইন্টু সময় জিটি। অথবা এক কথা লিখতে পারি অপর দিকে থাকবে, অপর দিকে যে গতিবেগ থাকবে ওই অপর দিকে, সেটা পাবো আমি এই সূত্র থেকে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি এর জায়গায় আমি লিখছি ভি ওয়াই, ইউ এর জায়গায় ইউ ওয়াই মন্দন জি টি। তো কিন্তু অ্যাকচুয়ালি লিখতে পারবো, আমি অ্যাকচুয়ালি লিখতে পারবো কি ভি ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারবো ভি ওয়াই মাইনাস জিটি। ওকে, ভি ওয়াই মাইনাস জিটি, বা আমি লিখতে পারবো ইউআই মাইনাস জিটি, ভিওয়াই না ইউআই মাইনাস জিটি। ইউআই কত হবে ইউ সাইন থিটা মাইনাস জিটি, এটা হবে কিন্তু ভিওয়াই এর রাশিমালা। তাহলে ভিএক্স পেলাম এবং আমি ভিওয়াই পেলাম। তাহলে টি সময়ে লব্ধি বেগ ভি কত হবে, দেখো লক্ষ্য করো ভিএক্স এবং ভিওয়াই পরস্পর লম্ব আছে, কত হবে ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, বা আমি লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু, মান বসিয়ে দিই, ভিএক্স এর মান ইউ কস থিটা তার স্কোয়ার, ভিওয়াই কত ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার, বা কত হবে আমি যদি একটু ক্যালকুলেশন করে নিই এটাকে কত হবে লক্ষ্য করো ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2u সাইন থিটা জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার, বা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার কমন নিয়ে নাও, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u জিটি সাইন থিটা। ওকে, তো এটা কি, এটা হবে আমার গতিবেগের লব্ধির রাশিমালা, গতিবেগের লব্ধির রাশিমালা। এবং যদি বলি যে এই যে গতিবেগ, সেই গতিবেগটা কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে অনুমিত তলের সঙ্গে যদি আলফা কোণে থাকে, অনুমিত তল খুব ইম্পর্টেন্ট, কোনো একটা মুহূর্তে সাপোজ এ আছে, কোনো একটা মুহূর্তে গতিবেগটা এখানে এ আছে, সেটা আছে
আলফা মানি। ওকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এই যে টেন আলফা তার রাশিমালা কি হবে, তার রাশিমালা লিখতে পারবো ভি ওয়াই বাই ভি এক্স, অল্পাংশ ভি ওয়াই বাই ভি এক্স। ভি ওয়াই কত ছিল, ভি ওয়াই ছিল ইউ সাইন থিটা জিটি বাই ইউ কোস থিটা। টেন আলফা কত হবে, ভি ওয়াই বাই ভি এক্স ইজ ইকাল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা। এটা হবে যে কোনো মুহূর্তে অনুমিকের সঙ্গে কত কোণে থাকবে গতিবেগ তার রাশিমালা। নেক্সট আমি কি লিখেছি, প্রাসের গতিশক্তি। লক্ষ্য করো প্রাসের একদম প্রাথমিক গতিশক্তি, প্রাসের প্রাথমিক গতিশক্তি কত থাকবে, প্রাথমিক গতিশক্তি আমি লিখছি ই জিরো হাফ এম কত হবে, একদম কত হবে ইকুয়েশন হাফ এম ইন্টু ইউ স্কোয়ার। যখন ম্যাক্সিমাম অবস্থানে থাকবে, সর্বোচ্চ অবস্থানে থাকবে প্রাস, তখন গতিশক্তি কত হবে, সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি। এখান থেকে এমসিকিউ পরীক্ষা থাকে অনেক সময়, কি হবে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হাফ এম, এই গতিবেগ কত ম্যাক্সিমাম উচ্চতা ইউ cos থিটা, ইউ cos থিটা তার স্কয়ার ইজ ইকুয়াল লিখতে পারবো হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। এখন প্রাথমিক গতিশক্তি এবং সর্বোচ্চ দাগে গতিশক্তি অনুপাতি করি, ই বাই ই জিরো করি আমরা, কত পাবো, আমরা পাবো এখানে পাবো হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা বাই হাফ এম ইউ স্কয়ার, কেটে যাবে তাহলে পাবো cos স্কয়ার থিটা। কোথায় পাবো, ই বাই ই জিরো ইজ ইকুয়াল পাবো cos স্কয়ার থিটা। এটা কিন্তু রাশিমালা, ই বাই ই জিরো ইজ ইকুয়াল টু পাবো cos স্কয়ার থিটা, বা লিখতে পারবো আমরা ই ইজ ইকুয়াল টু ই জিরো cos স্কয়ার থিটা। আমরা এটাও অনেক ক্ষেত্রে লিখতে পারি। এখন যদি প্রক্ষেপ সীমা ম্যাক্সিমাম হয়, যদি প্রক্ষেপ সীমা ম্যাক্সিমাম হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু 45 হবে। ওকে, তখন কত হবে, ইজ ইকুয়াল টু হবে ই জিরো cos স্কয়ার 45, তোমরা জানো cos স্কয়ার 45 মানে cos 45 কত হয় 1/√2 তার স্কয়ার মানে 2, তখন পাবো আমরা ইজ ইকুয়াল টু ই জিরো বাই 2, ই জিরো বাই পাবো তো আমরা ই জিরো বাই 2। অর্থাৎ সর্বাধিক প্রক্ষেপ সীমা, সেক্ষেত্রে কিন্তু ওর যে শক্তি সর্বাধিক সর্বোচ্চ বিন্দুতে সেটা হবে ইনিশিয়াল যে এনার্জি ই জিরো তার অর্ধেক। বলবো কি সর্বাধিক প্রক্ষেপ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি হ্রাসের প্রাথমিক যে গতিশক্তি তার কি অর্ধেক হবে। এই প্রমাণ অনেক সময় পরীক্ষায় থাকে। নেক্সট আরেকটি স্পেশাল কেস আমরা আলোচনা করব, অনুভূমিক হ্রাস। অনুভূমিক হ্রাস কি হবে, অনুভূমিক হ্রাসটা আমি ধরলাম কি এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে ইউ বেগে, ওকে ইউ বেগে আমরা কি করছি অনুভূমিক দিকে নিক্ষেপ করলাম, তাহলে কি বস্তুটি মাটিতে পৌঁছবে, মাটিতে আমি ধরলাম যে মাটিতে বি বিন্দুতে পৌঁছচ্ছে এবং যাত্রা শুরু করলো এ বিন্দু থেকে। এক্ষেত্রে অনুভূমিক পাল্লা যদি আর লিখি, অনুভূমিক পাল্লা কত লিখছি আর, সেক্ষেত্রে কি হবে আর ইজ ইকুয়াল টু কত হবে, খুব সিম্পল ইউ ইন্টু টি, টিটা কি কতক্ষণ টাইম পর মাটিতে পৌঁছচ্ছে, আর ইকুয়াল টু লিখতে হবে ইউ ইন্টু টি, যেখানে টিটা কি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে মাটিতে স্পর্শ করার সময় যে সময় লাগবে সেই সময়টা। তাহলে এই যে টাইম টি, এটা কি বলবো না হ্রাসের উড্ডয়নকাল বা চলনকাল। এবার বস্তুটি উলম্ব গতি আমি যদি বিবেচনা করি, উলম্ব গতি যদি আমরা বিবেচনা করি এক্ষেত্রে উলম্ব গতিপথ কত এইচ, দূরত্ব লিখতে হবে এইচ ইকুয়াল টু ইনিশিয়াল গতিবেগ উলম্ব দিকে ইনিশিয়াল গতিবেগ কত 0, ইনিশিয়াল গতিবেগ ইউ 1 ইজ ইকুয়াল টু 0, কারণ উলম্ব দিকে কোনো গতিবেগ নেই, সমস্ত গতিবেগ কোন দিকে অনুভূমিক দিকে। তাহলে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই সূত্র থেকে কি লিখবো এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, বা লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু 2h বাই জি। এই যে টাইম টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি, এই টাইমটা কি হবে, এই টাইমটা হবে ওর উড্ডয়নকাল বা ওর কি হবে চলনকাল। ওকে, এবার এই যে মান
বসিয়ে দিই। তা আর কত হবে, ইউ ইন্টু রুট ওভার 2h বাই 2 রুট আর ইকুয়াল টু ইউ রুট ওভার 2h বাই জি। এটা কি হবে, এটা হবে ওর প্রক্ষেপ সীমা। ওকে, প্রক্ষেপ সীমা বা রেঞ্জ। আজকে তাহলে আমি নদীতে নৌকার গতি এবং প্রাসের গতি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কেস নিয়ে যতটা সম্ভব আমি আলোচনা করলাম। প্রাসের গতি আরও অনেক টেকনিক আছে বিভিন্ন রাশিমালা বার করার, সেইগুলো এই মুহূর্তে আমাদের লাগবে না, বা এই মুহূর্তে যখন জয়েন্ট বা নিটের জন্য কোনো স্পেশাল ক্লাস করাবো তখন আমি ওইগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট দিন আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব এবং ভেক্টর অঙ্কগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।